মোটামুটি পরের গিয়ারে উঠছে 5000 55 পরে এবার 5000-এ কত উঠলো 60 62 64 আর এবার 5th গিয়ারে আছি 5th গিয়ারে 5000 উঠতে উঠতে আমার বাইক চলে গেছে 70-এ তারপরেও 5000-এ যাইতে পারি নাই আর এবার মোটামুটি 5000-এ আমার প্রায় মানে 78 অলমোস্ট 80 বাইকটা কিনছি কিন্তু বাইকটা চালানো হয় না কি একটা ব্যাপার না আর বাইকের পেপার আজকে খুঁজে পাইতেছিলাম না কারণ হচ্ছে বাইকের পেপার আমি খামের মধ্যে রাখছিলাম পরে খুঁজে পাইতে আমার অনেক ঝামেলা হয়েছে পরে চিন্তা করলাম এই চিল ব্রো এটা একটা তো এটার জন্য আছে অ্যান্ড এটার মধ্যে কাগজগুলো ভরে রাখতে পারলে মোটামুটি একটু নিশ্চিন্তে থাকা যাবে তাই ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটার পেপারটারে আগে ম্যানেজমেন্ট করি দেখেন আমার এর আগের কাগজও ভিতরে আছে আচ্ছা ওগুলাতে না যাই পরে দেখাবো না এই যে এইভাবে লেখা ছিল আর আমি কাগজ খুঁজে পাইতেছিলাম না এটার মধ্যে আছে হচ্ছে জাস্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ অ্যান্ড হচ্ছে এই দুইটা জিনিস এটার মধ্যে ছিল অ্যান্ড এটা আমি ফেলবো না এটা আমার কাছে থাক কারণ খাম যে কখন কোন কাজে লাগে বলা মুশকিল অ্যান্ড ব্যাগের মধ্যে এই ধরনের জিনিসপত্র থাকা উচিত আচ্ছা আমার অন্য আরেকটা পেপারের ব্যাগ এই যে দেখেন আরেকটা কাগজ এখানে রাখা ওটা যে কিসের আচ্ছা আরেকটা কাজ তো করতে হবে এটা যে এফজেড এর কাগজ এটাতে এফজেড লিখতে হবে তা নাহলে তো আরও খুঁজে পাওয়া যাবে না আচ্ছা আগে আমি কাগজটার মানে ভাঁজ দিতে হবে না ভাঁজ ঠিকই আছে এই হচ্ছে এই মামা না এই মামা এভাবে ঢুকবে না এভাবে ঢুকবে ভাঁজটা অ্যাকুরেট নাই তাহলে আমার কি করতে হবে ভাঁজটাকে চেঞ্জ করতে হবে আর একটু ছোট করতে হবে এই যে একটা ভাঁজ দিলাম অ্যান্ড মাঝখানে এটাকে দিলাম অ্যান্ড হয়ে গেল আমার প্যাকেট রেডি অ্যান্ড এই যে এটা ঢুকাইলাম মোটামুটি এটা নিশ্চিন্ত জীবন কাগজ আর নষ্ট হবে না তাহলে কাগজ নষ্ট হয়ে যায় এখন আমার একটা জিনিস ধার নিতে হবে ভাই ওই যে ওগুলা দেন না ট্যাগ একটা ট্যাগ যেটার মধ্যে লেখেন এফজেড লিখতে হইব এটার মধ্যে জাস্ট এফজেড লেখার জন্য একটা ট্যাগ লাগায় রাখবো তাহলে দেখতে ভালো হবে অ্যান্ড পরবর্তীতে আমি মোটোকে বলবো যে বাইকের জন্য এই পাউচ বা এই ডকুমেন্ট হোল্ডারের সাথে যাতে বাইকের নামটাও লিখে রাখা যায় এরকম একটা ব্যবস্থা করার কারণ পার্মানেন্ট লিখে দিলে আবার ঝামেলা হয়ে যাবে সব তো সবার এক সমান লাগবে না এই কারণে এটার মধ্যে একটা ট্যাগ লাগাবো সে কীরকম জানেন আমার চাবিটা যদি দেখাই এই যে দেখেন এফজেড সেম এরকম একটা এফজেড এখানে লাগাই দিব তাহলেই কর্মসাপার আর এই পাউচটা যদি আপনারাও কিনতে চান তাহলে মোটো অটো থেকে কিনতে হবে মোটো অটো এটা ফেসবুকে পেজ আছে ওখান থেকে অর্ডার করতে পারবেন বা 60 ফিটে যদি কেউ আসেন পাকা মসজিদের পাশে মোটো অটো ওখান থেকে পাবেন আমি ওখান থেকে কালেক্ট করছিলাম আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিল চিল ব্রোর এই ব্যাগটা কই পাবো বা এই পাউচটা কই পাবো বা এই ডকুমেন্ট হোল্ডারটা এটা মোটো অটো সেল করতেছে এছাড়া আর কোনো জায়গায় এই প্রোডাক্টটা পাওয়া যাবে না ফাইনালি প্রজেক্ট ডান এফজেড অ্যান্ড এফজেড দুইটা জিনিস হয়ে গেল বাইকের জন্য এবার চলেন বাইক নিয়ে কথা হবে তার আগে এটার ব্যাগে রাখি অ্যান্ড দেন স্টার্ট দিই বাইকটা কিনছি অনেকদিন হলো কিন্তু বাইকটা চালানো হয় না আর আজকে বাইকটা এখানে আইসা দেখলাম যে বাইকের ভিতরে কেনার সময় যে জরি টরি রাখছিল এটা উঠানো হয় না ওই জরি টরিগুলা ভেতরে টেতরে এখনো লাইগা আছে মাকড়ের জাল ধুলা এগুলাও পড়ছে বাট উপরে মোটামুটি সুন্দরই আছে অ্যান্ড কোনাগাঞ্চিতে একটু একটু কালো কালো দাগ পড়ছে কাপড়ের ঘষাতে সাদা বাইক আসলে খুব যত্নে রাখা লাগে এখন কথা হচ্ছে এফজেড ভি এটার কি বলে যেন এফজেড 25 কেন কিনছিলাম আমি আসলে যদি নাই চালাই এবার কাহিনী খুলে বলি কেন কিনছিলাম আমি এফজেড 25 আমার যখন আমি কলেজে পড়ি তেজগাঁ কলেজে তখন হচ্ছে আমি উত্তরা থেকে তেজগাঁ কলেজে এসে ক্লাস করতাম তার আগের কথাও আমি যখন স্কুলে পড়ি সরকারি বিজ্ঞান স্কুলে তখনও আমি ওরে বাবা এই এটার ব্রেক কিন্তু কম ধরে মানে এখনো পর্যন্ত প্যাড মানে মাত্র 10 কিলোমিটার বাইকটা প্যাডের কি হবে বলেন এখনো পর্যন্ত প্যাডের মাথা যায় নাই তো ব্রেক অনেক কম ধরে এই জন্য একটু বুঝা চালাইতে হবে তো যখন আমি ওই স্টুডেন্ট লাইফে আসতাম কলেজে বা স্কুলে ক্লাস করতে তখন সকালবেলা দেখতাম পুলিশরা লাইন ধরা ওদের সাদা বাইকগুলা রেখে দিত কি লনসিন না জনসিন না জিনসেন কি যেন নাম ছিল আমার ঠিক খেয়াল নাই এরকম একটা নাম এরকম একটু ক্রুজার টাইপের আমরা তখন এটার ক্রুজার বলতাম না কি যেন অন্য একটা নাম বলতাম জিপসি টিপসি এগুলা বলতাম জানতাম না যে ওটার ক্রুজার বাইক বলে বা ওটা মিনি ক্রুজার ছিল আসলে ফুলফিল ক্রুজারও ছিল না ওই বাইকগুলা তখন দেখে খুব লোভ লাগতো যে সাদা বাইক কখনো যদি একটা পাই চালাবো MT-15 সাদা কিনছিলাম আমি ইন্দোনেশিয়ানটা বাট ঝামেলা যেটা হয়েছে MT-15 ওটা সাদা না ওটা গ্রে টাইপের ছিল বাট এরকম একদম পার্ল হোয়াইট এই বাইকের একটা শখ আমার ছিল এন্ড এরকম কোনো বাইক আমি পাচ্ছিলাম না পরে এই বাইকটা আসার পর সার্বিক দিক বিবেচনা করে দেখলাম না এই একটা বাইক আমার কালেকশনে রাখা উচিত এন্ড এই বাইকটা রেগুলার আমার কখনোই চালানো হবে না এটা যেমন সত্যি অমন এই বাইকটা আমি বেচবো না এটাও সত্যি মানে আমার ফেভারিট একটা কালারের একটা বাইক আর আমার আসলে কম্পিটিশন ছিল বা কম্পিটিটর ছিল এই বাইকের হচ্ছে জিক্সার 25 মানে জিক্সার 250 এন্ড এটার মধ্যে কোনটা নিব আমি জিক্সারও নিতে একবার চাইছিলাম কিন্তু পরবর্তীতে যেটা হলো জিক্সারটা দেখলাম যে ওটা সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচটা নাই ভাই এই
এইটার সাথে না আমি পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছিলাম। মানে আমি একটা বাইক এমন খুঁজতেছিলাম যেটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস থাকবে, ওইটা জিক্সারেও আছে, এটাও আছে, বাট এক জায়গায় এসে জিক্সার হার মানলো, সেটা হলো সাইড স্ট্যান্ডে কাট অফ নাই। অ্যান্ড সাইড স্ট্যান্ডে কাট অফ অনেকে বলতে পারেন এটা কি এত ইম্পর্টেন্ট কোনো ফিচার? আমার জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এটা তো অভ্যস্ত হয়ে গেছি। তো দেখা যায় যে যখন তখন আমি স্ট্যান্ড নামানো অবস্থায় গিয়ার দিয়ে টান দিই। তো আমার এখন যতগুলা বাইক বাসায় আছে শুধুমাত্র সিবিআর ছাড়া আর সবগুলাতেই সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ আছে। অ্যান্ড এই ভয়টা থেকে আমি মোটামুটি এখন মুক্ত। অ্যান্ড সিবিআরটাও হয়তো আমি জানি না এই সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ লাগানো যায় কিনা, আমি হয়তো লাগানো গেলে লাগায় ফেলবো। কারণ রিসেন্ট আমি 1 নম্বর গিয়ারে দিয়ে দিছি টান, সাইড থেকে একজন বলছে যে ভাই স্ট্যান্ড স্ট্যান্ড, এখন আমি তো স্ট্যান্ড হয়ে গেছি। মানে আমি ভয় পেয়ে গেছি সত্যি কথা, যে আসলে এই কাজ আমি করলাম। স্ট্যান্ড নামানো অবস্থায় টান দিলে যদি আপনি বাম দিকে কাজ করেন স্ট্যান্ড উঠে যাবে একাই, এটাও যেমন সত্যি, ঠিক ওই রকম এমনও হইতে পারে যে হঠাৎ করে কোনো একটা স্পিড ব্রেকার বা কিছুর মধ্যে নিচ থেকে একটা ধাক্কা লাগলো বা কোনো একটা থ্যাকনায় ধাক্কা লাগলো, আর আপনি ডান পাশে উল্টায় পড়লেন, তখন কেমন হবে? তখন তো ব্যাপারটা ভালো হবে না। তো যেহেতু আসলে আমার কাছে অপশন আছে, FZ25 অপশনের মধ্যে ছিল এটা, সেহেতু আমি এটা ওরা ভেঙ্গাভেঙ্গি করতেছে। আরে স্কুল লাইফে স্কুল থেকে ফেরাটা আসলে বেশ ইন্টারেস্টিং। অনেকদিন পর বাইকটা নিয়ে বের হয়ে ভালোই লাগতেছে। ভাই এই বাইকটা চালাইলে পাওয়ার যে কি জিনিস, মানে এফজির সাথে তো পাওয়ারটা আমরা সবসময় বলতাম এফজি একটু স্লো চলে, বাট এফজি যে পাওয়ার সহ চলে ওইটা এটা দেখলে বোঝা যায়, মানে এটা চালাইলে বোঝা যায়, মন ভরে যায়। অ্যান্ড জীবন ভাইও নিচে এটারই কালো কালারটা। জীবন ভাইয়েরটা হলো উনি কি করছে, ওটা নিয়ে বেশ টুরমুর করে ফেলছে, 1000-এর উপরে কিলো অলরেডি চালায় ফেলছে। অ্যান্ড মাইলেজ নাকি বেশ ভালো পাইছে আমাকে বললো। তো এইখানেও আসলে আমার জিক্সারের সাথে একটা ব্যাপার ছিল, আমি জিক্সার কিন্তু আমি চালাইছি, মানে বেশ কিছুদিন চালাইছি, বাংলাদেশে যখন জিক্সার আসে নাই তখনও চালাইছি একটা, ওটা কিভাবে যেন আনছিল একজন পুলিশের লোক, ওইটা আমি চালাইছি, ওইটাই মাইলেজ 22 থেকে 25 এরকম আমি দেখছি। আর যদি ঠিক মতো পুল করা হয় তাহলে 22-এর মানে আশপাশেই থাকে, 25-28 এরকম যায় না। খুব ভদ্রভাবে চালাইলে 28-30 উঠে। বাট এটা সম্পর্কে যেটা শুনলাম যে এটা নাকি 30-এর উপরে রেগুলারই পাওয়া যায়। অ্যান্ড আমাকে একজন দেখাইলো হিসাব করে যে 40-এর উপরে এটার মাইলেজ উঠে আসে দেখছে, মানে একটু ভদ্রসভ্য চালায়। তো একটা 250 সিসির বাইকে থেকে যদি আপনি এই মাইলেজ পান তাহলে ক্ষতি কি? সার্বিক দিক বিবেচনা করে ভাই আমি এত কিছু বিবেচনা আসলে করি না। আমি যেটা বিবেচনা করছি, এরকম একটা পার্ল হোয়াইট বাইক আসছে, এটা আমার একটা লাগবে। এই মামা উল্টা কে ফাউল। তো এই হলো ব্যাপার। যাক, আমরা এখন আগারগাঁও রোডে উঠবো। আগারগাঁও রোডে উঠে তো একটু টানাটানি করবো, যদিও এটার কিলোমিটার অনলি 10 থেকে এখন হয়তো 11-তে গেছে, বাট একটু টানাটানি করবো, মানে ব্রেক ইন পিরিয়ডের যেটা টানাটানি সেটা করব। আর যেটা করব, নিলয় ভাই আসতেছে ওনার ওয়াইফকে নিয়ে, অ্যান্ড ওনারা নাকি হরিণ দেখতে যাবে। অ্যান্ড ওনাদেরকে উনি আবার চিনে না হরিণের জায়গাটা, তো ওনাকে হরিণ দেখাইতে নিয়ে যাইতে হবে। আমাকে বলতেছে ভাই, আমাকে যেন কি একটা লিখছে বুঝছেন, মানে চ্যাটিং, অটো চ্যাটিংয়ে একটা অদ্ভুত ওয়ার্ড আসছে যে রানা ভাই মরিন দেখতে যাইতে হবে, এরকম কিছু, যে অমুক মরিন দেখতে চাইছে, মরিন না ফরিং কি জানি লেখা উঠছে। আমি কবি এরিয়া আবার কি পরে লিখতেছে ভাই অটো টাইপে চলে গেছে হরিণ। ওনাকে একদিন হরিণ দেখাইতে নিয়ে গেছিলাম এক জায়গায়, অ্যান্ড আজকে উনি ওনার ওয়াইফকে ওই দিন যে বলছে কাহিনী, অ্যান্ড ওনার ওয়াইফ বলছে যে উনিও মরিন দেখবে, মানে হরিণ দেখবে। অ্যান্ড এই হলো অবস্থা। এই তো আমরা উঠে গেছি বড় রাস্তায়, সাদা সাদা বাইক। অ্যান্ড ভাই এই বাইকটা আমি যখন চালাই আমার নিজের কাছে নিজের পুলিশ লাগে। আমি এই বাইকটা এমনও করতে পারি যে পেছনে দুই পাশে দুইটা ওই বক্স যদি লাগানো, ওটা লিগ্যাল হয়, বক্স লাগায় নিব, ব্যাস পুলিশের একটা ভাব নিয়ে চলতে ফিরতে থাকবো। তবে হর্নটা বেশি একটা সুবিধার না, আর এখানে রাস্তাটা যে বন্ধ করে রাখছে এই ব্যাপারটাও বেশি একটা সুবিধার না। যাইতে দেন না কে? আর এমনি তো মামা ডান দিক দিয়ে বাইরে যান। যাক, অবশেষে আমরা বের হয়ে গেছি। আর অবশেষে কি রে ভাই, একটু ঠিকঠাক মতো চালাইতেও দিতেছে না। ব্রেক ইন পিরিয়ডে টান কিভাবে দিবেন জানেন? যে টানাটানি করবেন প্রত্যেকটা গিয়ারে। আমি ফার্স্ট গিয়ার থেকে আপনাদেরকে দেখাই ব্রেক ইন পিরিয়ডে আসলে কত তোলা সম্ভব। ব্রেক ইন পিরিয়ডে একটা বাইকে কি আপনি আসলে এত আস্তে চালাবেন? দেখেন ফার্স্ট গিয়ারে আছি আমি, ফার্স্ট গিয়ারে আমি 3000 RPM এ যাচ্ছি। আমাদের জন্য তো আসলে চালানোই যাচ্ছে না। ওকে, ফার্স্ট গিয়ারে 3000 RPM ক্রস করে আমরা 4000 5000-এ যাবো, দেখি কত উঠে। 5 এখনো উঠে নাই। এটা কি ফার্স্ট গিয়ারে আছি আমি? 30 উঠে যেতেছে। না, সেকেন্ড গিয়ারে ছিলাম। ওকে, এবার ফাইনাল চেক হবে। ফার্স্ট গিয়ার, অ্যান্ড আমরা মোটামুটি RPM-ই দেখলাম যান 5000-এ 25 পর্যন্ত উঠছে। অ্যান্ড তারপরে সেকেন্ড গিয়ারে 5000-এ 40 পর্যন্ত উঠছে। তারপরে থার্ড গিয়ারে 5000-এ কত পর্যন্ত উঠে মোটামুটি 50-51 পার হয়ে গেছে। 52-তে মনে হয় হিট করছিল। এটা থার্ড গিয়ারে। গিয়ার আমার আরো 2টা হাতে আছে, অ্যান্ড সামনের রাস্তাও আমার মোটামুটি ফাঁকা আছে। এবার সামনের রাস্তায় গিয়ে আমাকে একটু খুঁজে দেখতে হবে কয় নাম্বার গিয়ারে আছে এটা, যেহেতু গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই সেহেতু আমি জানি না।
ওকে 5,000। এবার পরের গিয়ার, মোটামুটি পরের গিয়ারে উঠছে 5,000 55 পরে এবার 5,000-এ কত উঠলো 60 62 64 অ্যান্ড এবার ফিফথ গিয়ারে আসি। ফিফথ গিয়ারে 5,000 উঠতে উঠতে আমার বাইক চলে গেছে 70-এ, তারপরেও 5,000-এ যাইতে পারি নাই। অ্যান্ড এবার মোটামুটি 5,000-এ আমার প্রায় মানে 78 অলমোস্ট 80 যদি আমি 5,000 RPM-এ পাই তাহলে আমার ব্রেক ইন পিরিয়ডে 80 তোলাটা একদম ইজি, কোনো ঘটনার মধ্যেই পড়ে না। আর আপনি টপ গিয়ারে 5,000 RPM-এর পরে 6 6.5 7,000 RPM পর্যন্ত তুলতে পারবেন, তবে নিয়মটা হচ্ছে স্লো তুলবেন এবং তুলে এক জায়গায় খুব বেশিক্ষণ ধরে রাখবেন না, আবার একটু নামাবেন, আবার একটু তুলবেন, আবার একটু নামাবেন। এভাবে যদি করেন তাহলে ব্রেক ইন পিরিয়ডে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। এগুলাতে অয়েল কুলের আলাদা একটা চেম্বার আছে, একটা রেডিয়েটর আছে, তো অতটা গরম হবে না। মূলত ইঞ্জিন যাতে গরম না হয় এই কারণে হচ্ছে এই জিনিসগুলো ফলো করতে হয়। ইঞ্জিন ঠান্ডা রেখে আপনি স্পিড তুলতে পারবেন, তবে বাড়ি দিয়া ভুম ভুম ওগুলা যদি করেন নট অনলি ব্রেক ইন পিরিয়ড বাট অলসো যেই টাইমটা আপনি বাইকের ব্রেক ইন পিরিয়ড পার করে ফেলছেন ওই টাইমেও আপনার বাইকের ক্ষতি হবে। এই জন্য বাইকটাকে যত্নে চালান, বাইকটাও আপনার যত্ন নিবে। অ্যান্ড সামনে আর্মির গাড়ি আছে, কোনো ভয় নাই, কারণ এই বাইকের নাম্বার আমি পেয়ে গেছি, যদিও স্পেশাল নাম্বার পাই নাই, এই কারণে এই বাইকটা আমার বেশি একটা বের করা হয় না, এটাও সত্যি, বাট নাম্বার তো পাইছি অ্যান্ড পেপারস আমার সাথে, নাম্বার আমার বাইকে লাগানো, তাহলে আমার কিসের ভয়, আমার কিসের ভয় রে, আমার কিসের ভয়। অ্যান্ড কই নিলয় ভাই, সে আমাকে 4:45-টার সময় বললো যে সে চলে আসছে এইখানে, মানে চলে আসতেছে বা রেডি, বাট ওনার তো কোনো খোঁজখবর পাইতেছি না। বেটার আমি ওনাকে একটা ফোন দিই, কারণ বাইকটা স্টার্টেই থাক, এটা একদম চালানোই হয় না, সুন্দর না। চলুন আমরা আরেকবার নেমে দেখি। ভাই আমার কাছে বাইকটা অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্যে আমি কিনছি। পেছনের সিট, সামনের সিট এত বড়, ভাই একটা জটিল ব্যাপার আছে না বাইকটার মধ্যে, পুরা সাদা ধবধবে। আরে নিজের জিনিসের প্রশংসা নিজেই করতেছি। নিলয় ভাই ফোনটা ধরে নাই, আমি জানি উনি কাছাকাছি চলে আসছে, এই জন্য এই ফোনটা ধরে নাই। অ্যান্ড হ্যাঁ, এই তো নিলয় ভাইকে অলরেডি আমরা দেখে ফেলছি। ভাই চলেন ঘুরায় ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই মারো মুঝে মারো। জীবন ভাই ওই দিন শুভ ভাইয়ের সাথে মজা নিতেছে, বলতেছে ভাই লং ট্রিপে যাবো, অ্যান্ড আমি FZ25 নিব, মানে জীবন ভাই নিবে। অ্যান্ড শুভ ভাই তো হান্টার কিনছে, হান্টারের তো আসলে টপ কম, মানে রেডি পিক আপটাও কম, টর্ক আছে, উপরে উঠতে পারে, মানে ভারী জিনিস নিয়ে উপরে উঠে যাবে, বাট ওইভাবেই নাই, মানে এই কি সুন্দর একটা গাড়ি, ওইভাবে টপ দিতে পারবে না, বা ইনিশিয়াল রেসপন্সও যে খুব ভালো পাবেন ব্যাপারটা তা না। ওই অবস্থায় মানে ওই ইসে শুভাইরে বলতেছে যে ভাই আপনাকে পেছন শুকাইতে শুকাইতে নিয়ে যাব, এরকম একটা কথা বলছেন। শুভ ভাই তো পুরা টেনশনে। পরে জীবন ভাইরে বলতেছি ভাই আমারও তো একটা FZ25 আছে, বলতেছে হ্যাঁ আমরা দুজন আগে আগে যাবো, পৌঁছে যাবো, উনি পরে এসে আমাদেরকে ধরবে। পরে আমি জীবন ভাইরে বলতেছি আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার সিভিআরটাই নিয়ে যাবো না। শুভ ভাই বলতেছে ভাই আমিও সিভিআর নিয়ে যাবো, মানে ওনার সাথে টক্কর দেওয়ার জন্য সিভিআর নিয়ে যাবো আমরা। যাই হোক পরে আমি উপনীত হয়েছি যে আমি F250 নিয়ে যাবো, আমার F250 মোটামুটি ভালো পাওয়ারফুল, অ্যান্ড ওটাও সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ আছে আর কি, এই হলো অবস্থা। যাক আমরা হচ্ছে জীবন নিলয় ভাই অ্যান্ড নিলয় ভাইয়ের ওয়াইফকে আপুকে নিয়ে যেতেছি হচ্ছে হরিণ দেখানোর জন্য। এটা হলো কোন জায়গায়, এখানে একটা ইউনিভার্সিটি আছে, মেবি শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি, অ্যান্ড ওইখানে হচ্ছে ভেতরে অনেক সুন্দর, ওইখানে আবার কিছু হরিণও আছে, আমি নিজেই দেখে একবার অবাক হয়েছিলাম। দেন আমি নিলয় ভাইকে একদিন নিয়ে গেছিলাম, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, সবাই দেখছেন কিনা জানি না। পরে নিলয় ভাই আপুরে বলার পরে আপু বলতেছে আমারে হরিণ দেখাইতে নিয়ে যাবা, আজকে দুজনে বের হয়েছে। আর দেখি ওনাদেরকে হরিণ দেখাইতে ওইখানে রেখে হরিণটা দেখায় দেন আপনাদের নিয়ে হয়তো আমি আবার বের হয়ে যাবো, কারণ আমার একটু বাইক চালাইতে ইচ্ছা হয়েছে। হরিণ তো আমি বহুত দেখছি, আর হরিণ দেখার জন্য ইনশাআল্লাহ আমরা সুন্দরবনও যাবো, কারণ খুব তাড়াতাড়ি আমার ঘোরাঘুরির পিরিয়ড আবার শুরু হইতেছে। ও মজাই লাগতেছে ভাই, বাইকটা বড় সড়ো তো। আরেকটা জিনিস ভালো লাগতেছে, সাদা কালার। আমার মনে হয় আমি মানে জানি না আসলে এটা অ্যাভেলেবেল না এই কালারটা। দেখেন এই বাইকটা 3টা কালারে আসছে, নীল, সাদা, কালো। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য মানুষজন ওরা কি করছে, কালোটা কিনছে, সাদাটা কিন্তু খুব বেশি লোক কিনে নাই। এই জন্যই আমি আরো বেশি সাদাটা নিছি, যে এটা রিসেল ভ্যালু হয়তো কম পাবো, আর এটা বেচবো না এত তাড়াতাড়ি,
চালাইতে থাকি না, বাট একটা জিনিস পাবো, সেটা হলো পুলিশি পুলিশি একটা ফিল। এই বাইকটা যখন আমাদের দেশে সিসি পারমিশন হয় নাই তখন পুলিশটা চালাইতো, এটার আগের মডেলটা, যেটা হচ্ছে লাইটটা একটু টাইপের, সম্ভবত এলইডি প্রজেকশন না আর কি, নর্মাল ওইটা। অ্যান্ড ওইটা দেখে আমার খুব লোভ লাগতো। আমি এক পুলিশটা বলছিলাম যে ভাই আমাকে একটু চালাইতে দিয়ে এক সময়। তো যাই হোক, ওটা আর সময় সুযোগ মতো চালাইতে পারি নাই, পাইলে চালাইতাম আর কি। আর পুলিশের বাইক চালায় তো আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলে ওই টাইমে ঝামেলা হইতো, যেহেতু ওইটার পারমিশন ছিল না বাংলাদেশে। এই হলো অবস্থা। বাট এখন যেহেতু সাদা চলে আসছে, এখন আর কিসের ভয়? আমি কি বাইকের প্রশংসা বেশি করে ফেলতেছি? ইয়ামাহার বাইকের প্রশংসা করলে তো আবার আসলে কিছু মানুষজনের খুব খারাপ লেগে যায়। দেখেন, এটা ইয়ামাহার বাইক না কিসের বাইক, ওটা আমার মেইন কনসার্ন ছিল না। আমার কনসার্ন ছিল হচ্ছে এটা একটা সাদা বাইক, অ্যান্ড এই সাদা বাইক যদি অন্য কোনো ব্র্যান্ড আনতো ওইটাও হয়তো আমি কিনে নিতাম। এমন না যে এটা ইয়ামাহা এই জন্যই আমার কিনতে হয়েছে বা কিনছি, ওরকম কিছু না। ইয়ামাহার প্রতি একটা ফেইথ আছে, আমার আস্থা একটা আছে। কারণ দেখেন, আমার ইয়ামাহার বাইক কিন্তু দুইটা, অন্য সব ব্র্যান্ডের বাইক একটা, বাট ইয়ামাহার MT-15 অ্যান্ড এইটা। এখন যদি MT-15 সাথে এই বাইকের তুলনা দেন, MT-15 এর সাথে, তাহলে আমি কি বলবো আপনাদের? ভাই, এই বাইকের আবার তুলনা MT-15 এর সাথে হয় না। দেখেন, এটার চেয়ে MT-15 এর দাম 1 লাখ টাকারও বেশি উপরে, আর MT-15 এর সিসি এইটা থেকে অনেক নিচে, 100 সিসি নিচে। ওদিকে 100,000-এরও বেশি উপরে দাম, আর এদিকে 100-র চেয়ে বেশি, মানে 100 সিসি হলো কম MT-15। বাট MT-15 একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, আর এইটা কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক না, এটা একটা কমিউটার 250 সিসির বাইক। তো এটাকে আপনি প্রিমিয়াম যদি উপাধি দিতে চান, ওই জিনিসটা আবার মনে হয় না ঠিক হবে। এই হলো ব্যাপার। যাক, আমরা সুন্দর ঢুকে যেতে পারছি কথা বলতে বলতে, কারণ এইখানে আবার অনেক সময় ঢোকায় রেস্ট্রিকশন থাকে, ওই যে গেটে কিছু লোকজন আটকায়ও রাখছে, দেখছেন কিনা। আমরা যে ঢুকতে পারছি এটাই হলো বড় কথা। এটা হলো কৃষি ইউনিভার্সিটির ভেতরের মাঠ, আর এদিকে ছাত্রাবাস, ক্যাম্পাস, সবকিছু এখানেই। আর হরিণ যদি আপনারাও দেখতে চান, গেটে পারমিশন নিয়েন, কারণ হরিণ পর্যন্ত সবার যাওয়ার পারমিশন আছে কিনা আমি নিজেও জানি না। আর হেঁটে যেতে চাইলে এদিক দিয়ে হেঁটে যেতে পারেন। মেঠো পথে হাঁটার শখ, ঘাসের উপরে হাঁটার শখ যদি কারো থাকে, আসতে পারেন। আর ছবি তোলার জন্য এই সিঁড়িটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। এই যে আগের ধান উঠায় ফেলছে, নতুন ধান মনে হয় আবার বপন বা রোপণ যেটাই বলে সেটা করবে কৃষি ইউনিভার্সিটি। এখানে তো ধান টান নিয়ে গবেষণা হবে, এটাই স্বাভাবিক, তাই না? চলেন আমরা হরিণের ওইদিকে যাই, অ্যান্ড রাইডের ফিল নেই। আর একটা কথা বলতে বাকি আছে, আজকে শীতের দিনের মতো ঠান্ডা পড়ছে, খুব ভালো লাগতেছে। বৃষ্টি টিষ্টি এসে মোটামুটি কিছুটা আবহাওয়া ঠান্ডা করছে, অ্যান্ড আজকে মোটামুটি মেঘলা। চাইতেছি বৃষ্টি না আসুক, কারণ বৃষ্টি যদি কোনো কারণে আসে তাহলে আবার আমার এই বাইকটারে বেশি একটা ময়লা করে দেবে। আমি চাইতেছি না এই বাইকটা ময়লা হোক, কারণ এই বাইকটা আমি চালাবো খুব কম। আর থাকে না একটা যত্নের বাইক, মানে একটা শখের বাইক, তো এই বাইকটা হচ্ছে আমার সেই শখের বাইক। এই তো চলেন হরিণ দেখতে যাই। ওই যে বন্যপ্রাণী প্রাণী প্রদর্শন ও গবেষণা কেন্দ্র, ওরা ব্যাডমিন্টন খেলতেছে, মাঠটা পরিষ্কার করে ফেলছে। ওটার ভিতরে হরিণ আছে, তারপর উট পাখি আছে, এরপরে ময়ূরও আছে। এখানে ছবি তুলতে কোনো ঝামেলা নাই, এই জন্য আমাদের এখানে যে গার্ড ভাই আছে, গার্ড ভাইকে দিয়ে একটা ছবি তোলায় ফেলছি। ভাই একটা ছবি তুলে দিছে আমাকে, কিন্তু এখানে ভিডিও করতে একটু ঝামেলা। এখানে বলছে যে ভিডিও করা নিষেধ, বাট ছবি তুলতে পারবেন। আর মোটর ভ্লগিং এর ভিডিও আসলে ওইটা আবার ওই ভিডিওর মধ্যে পড়ে না, এটা এখানে আসলে শুটিং টুটিং করা নিষেধ মূলত। এই জন্য ভাইয়ের দিয়ে একটা ছবি তুলে দেন। নিলয় ভাইরাও হরিণ টরিণ দেখলো। এবার আমরা এখান থেকে বের হয়ে যেতেছি, অ্যান্ড বের হয়ে সৈয়দ বেগম সৈয়দুন্নেসা হল। আচ্ছা, এখান থেকে বের হয়ে বাইরে যে ক্যান্টিনে যাবো, ক্যান্টিনে একটু জুস টুস পাওয়া যায়, ওগুলো হালকা পাতলা একটু খাবো। অ্যান্ড দেন তারপরে কি করব, তারপরে আবার আমরা এই ব্যাগটা নিয়ে রোড এ বের হয়ে যাবো। অ্যান্ড সিঁড়িটা দেখছেন কি সুন্দর, আরে ওয়াও, গ্রেট সুন্দর তো সিঁড়িটা, পুরো বিল্ডিংটাই তো সুন্দর, অনেক আগের ডিজাইন। ভেন্টিলেটরগুলো দেখছেন, এগুলো ভেন্টিলেটর বলে, সানসেট মানে বৃষ্টি যাতে ভিতরে না ঢুকে কি সুন্দরভাবে দেয়া হয়েছে। আগে এরকম কত কত কাহিনী করতে, আর এখন মানুষ জায়গা এত বেশি ইউটিলাইজ করে যে মানে যেই পর্যন্ত ওনার জায়গা ওই পর্যন্ত বিল্ডিংই বানায় ফেলে পিলারের বাইরে। এই কারণে আর ওই ভেন্টিলেটর বা যেটারে বলে সানসেটস, এগুলা দেওয়ার কোনো জায়গাই থাকে না। এইটুক সানসেট দেয় এখন, এইটুক 2 ইঞ্চি 1 ইঞ্চি এরকম সানসেট দেয়। জায়গার ভ্যালু বাড়তেছে, আমাদের মধ্যে দূরত্ব বাড়তেছে। চলেন আমরা ক্যান্টিনে যাই। ভাগ্যটা খারাপ, জয়ের ক্যান্টিন বন্ধ। আপুদের চাইছিলাম ভাইয়া পরে কিছু খাওয়াবো ক্যান্টিনে, বাট ভাগ্যটা খারাপ। চলেন তাহলে, আর কি কিচ্ছু করার নাই। ভাইও নাকি বাসায় চলে যাবে, মূলত হরিণের সাথে ছবি তোলার জন্য ওনারা আসছিল। আচ্ছা, তাহলে আমরা হরিণ টপিক থেকে বের হয়ে যাই। চলেন আমরা আবার বাইকটাকে যেহেতু টেস্ট রাইড দিচ্ছিলাম বা আসলে ব্রেক ইন পিরিয়ড পার করতেছিলাম, সেহেতু ওই জায়গায় আবার ফেরত আসি। আজকের ওয়েদারটা ভালো, এই কারণে বাইক কোনোভাবেই গরম হইতেছে না, তা নাহলে গরমটা বুঝতে পারতাম আর কি। যাই হোক, চালাবো তো আরও কিছুক্ষণ, গরম হয় কি না এটা বুঝা নিব নে। আমরা এক কাজ করি, আমরা চিপা না, আমরা সোজাই বের হয়ে যাই। চলেন, একটা গর্জন আছে বাইকটার মধ্যে,
মানে গর্জন দিয়ে যে দৌড়টা দেয় ওই ব্যাপারটা ফিল করা যায়। এনজয় করতেছি এই ব্যাপারটা। আর আসলে কোনো একটা বাইক নিয়ে লং ট্রিপ না করা পর্যন্ত ওই বাইকটার ভেতরের যে ব্যাপারগুলা ইন্টারনাল অনেক কিছুই বোঝা যায় না। এরকম শহরের মধ্যে আসলে ওই টেনশনটাও তো কাজ করে না যে একটা ঝামেলা হইলে কিভাবে কি করব। তো এই বাইকটার নিয়েও আসলে লংয়ে যতদিন না যাব ততদিন পর্যন্ত বোঝার উপায় নাই যে আসলে বাইকটার লং রাইড এক্সপিরিয়েন্স অ্যান্ড লং টাইম এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। বের হবো ইনশাআল্লাহ। ব্রেক ইন পিরিয়ড পার করার জন্য হইলেও 1000 কিলো চালানোর জন্য হইলেও কোনো এক জায়গায় যাইতে হবে। অ্যান্ড ট্রাই করবো রংপুরের দিকে যাওয়ার, কারণ রংপুরের দিকে এক হলো রাস্তা ভালো, আর দুই হতেছে ওই সুন্দর রাস্তায় অনেক কিলো ব্রেক ইন পিরিয়ডটা পার করে চলে আসা যায় বাইকের। এই জন্য এক হলো চিটাগাং কক্সবাজার আর দুই হলো রংপুর। ব্রেক ইন পিরিয়ড পার করার জন্য বেস্ট জায়গা। অ্যান্ড ব্রেক ইন পিরিয়ডে আবার আমরা গর্জন নিয়ে দিয়েছি টান। এই বাইকটার মধ্যে অনেকেই বলে যে গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই। হ্যাঁ, আমিও বলি এই বাইকটা গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই। নাই তো নাই। এখন আমরা যখন প্রথম বাইকের রিভিউ করি তখন বলতে গেলে গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা বাইকে প্রথম আমরা অ্যাভেলেবল দেখা শুরু করি। আর তখন কিছু মানুষ বলতো যে বাইক চালাইতে পারলে গিয়ার শিফটিং ইন্ডিকেটর লাগে না, এটা নিজেরই মাথায় থাকে যে আসলে গিয়ার শিফট কততে যাইতেছে আর কি হইতেছে। কথাটা যেমন সত্যি, ওরকম আসলে যে কোনো জিনিসের সাথে অভ্যস্ত হইলে ওইটা নিডেড হয়ে যায়। আর যদি আপনি মনে করেন না ওই জিনিসটা আপনার নাই, তাহলে ওইটার সাথেও আপনি অভ্যস্ত হয়ে যান। তো এই বাইক চালাইতে গেলে এটা কোনো বড় ইস্যু হবে না, যেমন আমার ওরকম বড় ইস্যু হইতেছে না। বাট গিয়ার শিফটিং ইন্ডিকেটর চালাইতে একটা অভ্যাস হয়ে গেছে, বারে দেখা যে কয় নাম্বার গিয়ারে আছে, স্পিড কত আছে, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর যদি মিটারের সাইজ নিয়ে কথা বলেন, ভাই এটা হলো যার আসলে একটা বাইকের অভিরুচি। কেউ বাইকের বিভিন্ন রকম ফিচার ফাংশন অ্যান্ড মিটারের লুকস, বাইকের লুকস এগুলা দেখে কিনে। যেমন আমি এই বাইকটা কিনছি সাদা কালার দেখে, অন্য কোনো ইস্যু নাই, অন্য কোনো আর বড় কোনো ইস্যু নাই যে কি কারণে কিনবো বা কি কারণে কিনবো না। তো মিটারটা আমার কাছে অত বড় ভূমিকা তখন রাখে নাই। বাট যদি বলেন যে হ্যাঁ মিটার এখন আসলে অনেক আধুনিক মিটার, টিএফটি মিটার চলে আসতেছে, ওগুলো দেখতে ভাল লাগে, এটাও সত্যি। তবে ইনফরমেশন দেখার জন্য এই মিটার আর ওই মিটার একটু ছোট, ঠিক আছে, বাট ইনফরমেশন সব কিছু আছে আর কি। বিকেলবেলাটা এই রাস্তাটা আসলে একটু বেশি ভিড়ভাট্টা হয়ে যায়, দেখেন না কত লোকের ভিড়ভাট্টা, এই জন্য শান্তি মতো চালানো যায় না। এই রোডে আসতে হইলে আসলে 4টার আগে আসাই ভালো। এখন আমার এইটার ঘড়িতে বাজে হলো 4:50। তো 4:50-এর সময় এই রাস্তায় এরকম ভিড় হবে এটাই স্বাভাবিক। আর আজকের ওয়েদারটা হচ্ছে রোমান্টিক। এখন ভাই সবাই তো এরা তো কাপল টাপল এখানে এসে পড়ছে। রোমান্টিক ওয়েদারে বাসা থেকে বেরোয় কেন মানুষ? আমি সিঙ্গেল মানুষ, আমি রোমান্টিক ওয়েদার ফিল করতে বেরোইতেই পারি, আপনারা কেন বেরোইছেন? আল্লাহ, যাই হোক, ওয়েদারটা সুন্দর হওয়াতে আসলে লোকজনও আজকে একটু বেশি বের হয়েছে রাস্তায়। দেখেন সবাই খুব এনজয় করতেছে অ্যান্ড সবাই খুব কুল। আর একটা জিনিস সাবধান, যারা লংয়ে রাইড করেন, শীতের দিনে পাগল বাড়ে একটা কথা আছে। তো লং রোডে প্রচুর পাগল দেখা যায় শীতের দিনে, দেখা যায় যে বাইক টাইকের মধ্যে আইসা লাফ দিয়া পড়ে। এই জন্য সামনে যেহেতু শীত আসতেছে, তো পাগল হইতে সাবধান থাকতে হবে আমাদের সকলকে। এই তো ভাই, এত তাড়াহুড়া কই যাবেন? জান তো দেখি, কই যাইবেন ভাই? খুব কি আমি স্লো যাইতেছিলাম? ও পিছনে লেখা রাখছে অযথা হর্ন বাজানো নিষেধ। কি লিখছে? অযথা হর্ন বাজাবেন না। এই যে এখানে লিখে রাখছে অযথা হর্ন বাজাবেন না, অথচ এরকম একটা খোলা রাস্তার মধ্যে সেই সবচেয়ে বেশি হর্ন দিল দেখলাম। সাব্বাস বেটা। ভিডিওর লাস্টের দিকে এসে একটা কথাই বলবো, প্রত্যেকটা বাইকের একটা নিজস্বতা আছে। আপনার বাজেটে যে বাইকটা আপনার কাছে বেস্ট মনে হবে ওইটাই আপনি কিনবেন। এখন আমি কোনো বাইক কখনোই কাউকে কিনতে বলি না, কোন বাইকটা কিরকম এটাই আমি বলি। তো এই বাইকটার মধ্যে যা আছে ওইটাই হচ্ছে এই বাইক। আপনার ভালো লাগলে আপনি কিনবেন, না ভালো লাগলে কিনবেন না। আপনার বাজেট আরও বেশি হইলে আপনি আরও বেশি ফিচারওয়ালা বাইক কিনবেন। আপনার বাজেট যদি আরেকটু কম হয় আপনি আরেকটু কম ফিচারওয়ালা বাইক কিনবেন। এই হচ্ছে ব্যাপার। কখনো আসলে কাউকে জোর করা উচিত না যে ওই বাইকটা কিনেন বা ওই বাইকটা মানে না কিনেন বা কিছু। সবার একটা নিজস্ব পছন্দ আছে। অ্যান্ড প্রত্যেকটা বাইকের দাম অনুযায়ী মোটামুটি একটা ভ্যালু রাখে বলেই ওই বাইকটা মার্কেটে চলতেছে, তা নাহলে তো ওই বাইকটা বিক্রি হইতো না। আর একটা বাইকে যদি বেস্ট হইতো, শুধু ওই বাইকই বিক্রি হইতো, আর কোনো বাইক বিক্রি হইতো না। এটা হচ্ছে একদম মানে সুন্দর যুক্তি, এর বাইরে কোনো যুক্তি হইতেই আসলে পারে না। তো যাই হোক, এখন এটার সামনের ব্রেক একটু ভালো কাজ করতেছে। প্রথম দিকে খুব বাজে কাজ করতেছিল, ধরছিলাম, পরে মোটামুটি যাইতেছি লই না বলতে গেলে। এই জন্য যে কোনো বাইক কেনার পর প্রথম 100 কিলো বা 200 কিলো একটু সাবধানে চালাবেন। ব্রেক ইন পিরিয়ডটা 500 থেকে 1000 কিলো কেন বলে মানুষ? এই যে এই সমস্ত জিনিস যাতে লাইনে আসতে পারে, এই জন্যই আসলে এই কথাটা বলে, তা নাহলে ব্রেক ইন পিরিয়ডের কিছু ছিল না। কারণ বাইকটা চালায় যখনই থামতেছি, এটার মধ্যে একটা রং পুরা ইঞ্জিনের গরম গন্ধ আসতেছে। ভাই এটা একটা ভালোবাসা। ব্রেক ইন পিরিয়ড নট অনলি ফর বাইক, ব্রেক ইন পিরিয়ডটা হচ্ছে আপনার
আপনার জন্য, মানে একটা বাইকের সাথে আপনার যে মিলনটা, ওই মিলনটা আসলে স্লো অ্যান্ড সফট মিলন হওয়াই ভালো, বেশি হার্ডকোর না হওয়াটাই ভালো আমি মনে করি, যেহেতু প্রথম মিলন। তো এই প্রথম মিলনই আমার সাথে যাইতেছে, এই জন্য বাইকটা আস্তে ধীরে চালাইতেছি। প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন নিয়ে যাব 300 ফিট, অ্যান্ড ইনশাল্লাহ তারপরের ইঞ্জিন অয়েলটা ড্রেন করে নিয়ে যাব হচ্ছে একদম মাওয়া রোডে এই বাইকটারে। তাহলে এই বাইকের আরও কিছু এক্সপিরিয়েন্স আমরা বের করতে পারবো। আর আসলে কিনতে কিন্তু অনেকগুলা বাইকই কিনছি, এই কারণে এইটা যখন নিলাম, ভাই কই ঢুকলাম, এই কারণে এটা যখন নিলাম আমার নাম্বার করতে একটু দেরি হয়ে গেছে, কারণ ব্যাক টু ব্যাক হচ্ছে 3টা বাইক আমি কিনি, আর 3টা বাইকে অনেকগুলা টাকা আমার চলে যায়, ওর মধ্যে এটাও একটা। এখন আমার RS-CC 2টা বাইক আছে বাসায়, এই হলো অবস্থা। যাক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা ছোট করে লাইক দিয়ে যান, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, কোন এলাকায় বসে ভিডিও দেখছেন। আর যদি FZ25 আপনার পছন্দের বাইক হয় তাহলেও জানাবেন, আপনার অপছন্দের বাইক হলেও জানাবেন, অযৌক্তিক গালাগালি না করে কেন অপছন্দের জানায়েন। আর আমি আপনাকে কোনোভাবেই বলতেছি না যে এটা আমার অনেক পছন্দের বাইক বা এটাই আপনিও কিনেন। বাইকটার কালার ভালো লাগছে কিনছি, বাইকটা ভালো লাগছে কিনছি, এছাড়াও বহুত বাইক আমি আরও কিনে রেখে দিচ্ছি, যেগুলো ভালো লাগে ওগুলা কিনি। টাকায় উপার্জন করি ভাই, আসলে একটু লাইফটাকে সুন্দরভাবে মজা করে কাটানোর জন্য। তো এই জন্য আমার বাইকের শখ আছে, আমি বাইক কিনি। যাক, তাহলে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো হলো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। তো অবশ্যই দুই পাশে দুইটা হাত এত দূরে দূরে কেমনে গেল, বাচ্চার হাত, তাও বাচ্চা এত লম্বা, কে রে এটা? ও একা বসে আছে, তাই তো বলি। চিল ব্রো। চলে আসছি আমরা সাজেক ভ্যালির সামনে। সাজেকের মেঘ এখানে দেখা যাচ্ছে ভরপুর। আর এই যে মেঘদূত মেঘ ক্রিয়েট করতেছে এইখানে। এই ধোয়া দেখলে চেষ্টা করবেন পালায় যেতে, ওই যে, কারণ এইগুলা খুব ক্ষতিকর। মশা যেহেতু মারা যায়, সেহেতু আপনার লাংকেরও ফুসফুস আর কি ক্ষতি করে। সেই জন্য এই ধোঁয়া দেখলে কেউ ধোঁয়ার এনজয় করেন না, বাচ্চাদেরও শিখায়েন যে ধোঁয়া এনজয় করার জন্য না বোকা, এটা মশা মারার ধোঁয়া, এটা দেখলে নাকে কাপড় দিয়ে এখান থেকে সরে যেতে হবে, এটা এনজয় করার কিছু না। শশা খাইতে হবে আজকে।